ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় তেহরানে মানুষের ঢল। পরমাণু কর্মসূচি চালালে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিজয় দাবি করায় খামেনিকে মিথ্যাবাদী আখ্যা। গাজায় ত্রাণ প্রার্থীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার ইসরায়েলি সেনাদের। ক্ষুব্ধ নেতানিয়াহু। একদিনে নিহত ৮০। আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত ট্রাম্পের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ সেনা নিহত, শিশুসহ আহত অন্তত ২৯। ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, দায় স্বীকার করেনি কেউ। আবারও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার ইঙ্গিত পুতিনের। যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরও ৬ মাস বাড়ালো ইইউ। এবং জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার পক্ষেই মার্কিন সুপ্রিম কোর্ট। কমিয়ে দিলেন নিম্ন আদালতের গণহারে স্থগিতাদেশের ক্ষমতা। বিশাল জয়ের দাবি প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক প্রতিনিধিদের পরিদর্শনের দাবি তোলেন তিনি। যুদ্ধ থামলেও সব ধরনের প্রস্তুতি নিয়ে সেনাদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জানাজায় তেহরানে মানুষের ঢল নেমেছে। শোক সমবেদনায় ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণ করলেন ইরানিরা। শনিবার তেহরানের রাস্তায় ঢল নামে শোকাহত হাজারো মানুষের। ইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছিলেন বাহরাইন, ইরাক সহ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরাও। যুদ্ধ থামলেও থেমে নেই ইরান ইসরায়েল উত্তেজনা। কূটনৈতিক পর্যায়ে এখনো দুই দেশের মধ্যে চলছে রেষারেষি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এনফোর্সমেন্ট প্ল্যান তৈরি করতে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণ ধরে রাখা, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের সহায়তার জবাব দেওয়ার জন্য এই পরিকল্পনা বলে জানান তিনি। এই যুদ্ধের জেরে ইরানের পরমাণু সংস্থাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে প্রয়োজন হলে ফের বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। বলেন, ইরান যদি আবার উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত বলে উল্লেখ করলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। বলেন, তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি পরিকল্পনায় কাজ করছিলেন, কিন্তু খামেনির আক্রমণাত্মক বিবৃতি পাওয়ার পরপরই সব স্থগিত করেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। খাদ্য সহায়তা নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। অকারণে এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমকে জানান কয়েকজন সেনা। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে। এদিকে স্কুল, বাজার ও কয়েকটি ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৮০ জনের বেশি ফিলিস্তিনির। গাজা সিটি ও বুরেইস ক্যাম্প জুড়ে ১৫টির বেশি স্থানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে রয়েছে উত্তর গাজা, জাবালিয়া ও ওসামা বিন জায়েদ স্কুল সহ আরও বেশ কয়েকটি ত্রাণ কেন্দ্র ও শরণার্থী শিবির। এতে হতাহত হন অনেকে। তাদের শিফা, আল আহলি ও নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাজা প্রশাসনের দাবি, ইসরায়েল এখন আর যুদ্ধ করছে না, বরং ফিলিস্তিনিদের ধ্বংসের উদ্দেশ্যে গণহত্যা চালাচ্ছে। পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি স্বীকার করেছেন খোদ ইসরায়েলি সেনারাও। ইসরায়েলি গণমাধ্যম হারেতসের এক প্রতিবেদনে বলা হয়, ত্রাণ বিতরণ কেন্দ্রে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। দুই ইসরায়েলি সেনা জানান, অকারণেই এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। যারা ত্রাণ নিতে গিয়েছিলেন তাদের কেউই সেনাদের জন্য ঝুঁকির কারণ ছিলেন না। যদিও ওই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা বাহিনী।
ফিলিস্তিনিদের সাহায্যের নামে ইচ্ছাকৃতভাবে নেশাদ্রব্য সরবরাহের অভিযোগ উঠেছে। গাজা প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত কিছু সাহায্য কেন্দ্রে বিতরণকৃত ময়দার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডন নামের নিষিদ্ধ ওষুধ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এক বিবৃতিতে বলেন, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। জানান, খাবারের জন্য বের হওয়াটাই মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের জন্য। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। যুদ্ধবন্ধে যারা কাজ করছেন তাদের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা, ব্যাপক বিনিয়োগ করছেন আবাসন খাতে। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল। দলটির দাবি, সেনা স্থাপনা, ঘাঁটি ও স্পর্শকাতর অবকাঠামোর কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে। তথ্য বলছে, গত 5 বছরে সাইপ্রাসে 2,500-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে উঠেছিল ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতেও হাজার হাজার ইসরায়েলি নাগরিক সেখানে আশ্রয় নেন। গুঞ্জন আছে, কয়েকদিনের জন্য সাইপ্রাসে ছিলেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও। এবার গণমাধ্যমের খবর, সাইপ্রাসে গোপনে জমি কিনছেন ইসরায়েলিরা। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি নাগরিকরা ব্যাপক হারে বিনিয়োগ করছেন সাইপ্রাসে। এমন খবর সামনে আসতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল। তাদের দাবি, সেনা স্থাপনা, ঘাঁটি ও স্পর্শকাতর অবকাঠামোর কাছাকাছি জায়গায় ইচ্ছাকৃতভাবে জমি কেনা হচ্ছে। এসব এস্টেটকে সংরক্ষিত এলাকার মতো তৈরি করা হচ্ছে, যেখানে কেবল ইসরায়েলিরাই প্রবেশ করতে পারবেন। স্থানীয়দের সেখানে যাতায়াতের অনুমতি থাকবে না। আকেল আরও দাবি করেছে, এসব এলাকায় নির্মাণ হচ্ছে জায়নবাদী স্কুল ও উপাসনালয়, যেটিকে সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষণ হিসেবে দেখছে বামপন্থী রাজনৈতিক দলটি। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোও বলছে, সাইপ্রাসকে দ্বিতীয় ঘর হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন ইসরায়েলিরা। সাইপ্রাসের সরকারি তথ্য বলছে, 2021 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লারনাকায় 1,400-র বেশি আর লিমাসোলে 1,150-টিরও বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। স্থানীয়দের অভিযোগ, এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পার্লামেন্টে 2টি বিল উত্থাপন করেছে আকেল। গোল্ডেন ভিসা নীতিমালার সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জমি কেনার বিকল্প পদ্ধতিগুলো কঠোর নজরদারির আওতায় আনার দাবি দলটির। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাইপ্রাসের নিজস্ব ভূখণ্ড নিয়ে টানাপোড়েন শুরু হবে বলে আশঙ্কা আকেলের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সামরিক বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 13 সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে 29 জন। গণমাধ্যমের তথ্য মতে, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সামরিক বহরে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। এতে 10 সেনা সদস্য সহ 19 বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়িও। স্থানীয় পুলিশ জানায়, 2টি বাড়ির ছাদ ভেঙে পড়ায় 6 শিশু আহত হয়েছেন। এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে তেহরিকি তালেবানের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা দ্রুত ইতিবাচক মোড় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইস্তাম্বুলে আবারও শান্তি আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও 6 মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে অব্যাহত রয়েছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। যুদ্ধের ময়দানে লড়াই চললেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। মিন্সকে সাংবাদিকদের পুতিন বলেন, ইস্তাম্বুলে আবারও শান্তি আলোচনা শুরু হতে পারে, যদিও সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। তার দাবি, 2 পক্ষের প্রস্তাবনায় বড় পার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যেতে চান তিনি। আরও 3000 ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিতে প্রস্তুত রাশিয়া বলেও জানান তিনি। এই প্রেক্ষাপটে আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের ব্যাপারে সাহায্য করতে পুতিন তাকে ফোন করেছিলেন, যার উত্তরে ট্রাম্প বলেন, পুতিনের উচিত রাশিয়া নিয়ে সাহায্য করা। এ সময় দ্রুতই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা ইতিবাচক মোড় নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন সর্বসম্মতিক্রমে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও 6 মাসের জন্য বাড়িয়েছে। হাঙ্গেরির আপত্তি থাকা সত্ত্বেও ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে ব্লকের 27 সদস্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ব্রাসেলসকে এখন স্পষ্ট বার্তা দিতে হবে যে কিয়েভের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে তাদের সমর্থন আছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না দেওয়ার পক্ষেই মার্কিন সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ গণহারে স্থগিত করার নিম্ন আদালতের ক্ষমতা কমিয়ে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। এই আদেশকে বিশাল জয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের উদ্যোগের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চলতি বছর জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে কয়েকশো সিদ্ধান্ত নেন এবং নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে বিতর্কিত ও স্পর্শকাতর ছিল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ। ট্রাম্পের এই আদেশের পর নিম্ন আদালত তার স্থগিতাদেশ দেন। শুক্রবার সুপ্রিম কোর্টের দেয়া এক রায়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন আদেশ স্থগিতে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানান, প্রেসিডেন্টের আদেশের উপর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকরা দেশ জুড়ে স্থগিতাদেশ দিতে পারবেন না। বিগত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন আদেশের উপর স্থগিতাদেশ দিয়ে আসছিলেন নিম্ন আদালতের বিচারকরা। এতে ট্রাম্প প্রশাসনের নীতি প্রয়োগ সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর ডোনাল্ড ট্রাম্প এটিকে বিশাল বিজয় বলে দাবি করেন। বলেন, তিনি এখন তার প্রশাসনের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এগিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের ভ্রমণে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। এসব ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসা খরচও বহন করতে হয় না। সংবিধান অনুযায়ী জন্ম নেয়া শিশুটি মার্কিন নাগরিকত্ব লাভ করে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। সবগুলো পণ্যই পাট ও পাটজাত। তবে মহারাষ্ট্রের নভ সেবা বন্দর সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। চলতি বছরের মে এপ্রিল মাসে কয়েক ধাপে বাংলাদেশের পণ্যের ওপর বন্দর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। মে মাসে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে সীমাবদ্ধতা আসে, আর 9 এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধাও তুলে নেয় দেশটি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানগামী ট্রানজিট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। টেক্সটাইল বাজারে বড় প্রতিযোগী বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $12.9 বিলিয়ন। এর মধ্যে ভারতের রপ্তানি $11.46 বিলিয়ন এবং বাংলাদেশ থেকে আমদানি $2 বিলিয়ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবসা ও বাংলাদেশের রপ্তানি খাতে। নাদিম মারজান, সময় সংবাদ। ডিজিটাল সার্ভিস ট্যাক্সকে যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, 7 দিনের মধ্যেই কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এমন ঘোষণায় কাঁপছে দুই দেশের অর্থনীতি, উদ্বেগ প্রযুক্তি বাজারে। ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরোপ করায় কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই কর একটি জঘন্য আঘাত। এর পরিণতিতে তারা সব আলোচনা বাতিল করেছেন। নতুন শুল্ক কত হবে তা আগামী 7 দিনের মধ্যে জানানো হবে বলে জানান তিনি। ডিজিটাল সার্ভিস ট্যাক্স এমন এক ধরনের কর যা অনলাইন ভিত্তিক সেবায় আরোপ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি জায়ান্ট গুগল, অ্যাপল, মেটা, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। কানাডার নতুন আইন অনুযায়ী 2022 সাল থেকে কার্যকর এই কর আগামী সোমবার থেকেই বাস্তবায়ন হচ্ছে। ট্রাম্পের ঘোষণার জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, এটি একটি জটিল আলোচনা যার কূটনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। তবে কার্নির অফিস জানায়, এখন কিভাবে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তা বিবেচনা করছে কানাডা। এদিকে দেশটির কনজারভেটিভ পার্টির নেতা পিয়েলে পলিয়েভ্রেও আলোচনা দ্রুত পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন।
বাণিজ্যিক সমন্বয় পরিষদ থেকে শুরু করে চেম্বার অফ কমার্স পর্যন্ত কানাডার শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এই কর নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। তাদের শঙ্কা ছিল এই কর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাড়াবে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও যেসব কানাডীয় পণ্য USMCA চুক্তির আওতায় পড়েনি তাদের ওপর 50% পর্যন্ত শুল্ক বসানো হয়েছিল। এবারও সেই হুমকি নতুন করে ফিরে আসতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ট্রাম্পের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারে ধস নামে। ডাও জোন্স সূচক একসময় 580 পয়েন্ট বেড়ে থাকলেও ট্রাম্পের ঘোষণার পর কমে আসে মাত্র 191 পয়েন্টে। S&P 500 সূচক নেতিবাচকে নেমে আসে, নতুন রেকর্ড ছোঁয়ার সম্ভাবনা হারায়। টেক হেভি নাসডাকও 0.2% হারায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে 1 মাসের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিসাধারীদের স্পন্সররাও জটিলতায় পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি। এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ফাইনাল এক্সিট নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে 26 জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী 1 মাস চালু থাকবে। এই সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসির প্ল্যাটফর্মের তাওয়াসসুল সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিজিট ভিসাধারীদের স্পন্সররাও নানা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে। অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। মালয়েশিয়ায় জমকালো আয়োজন এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ উৎসব উদযাপন করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনটিতে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4টার দিকে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025। এই বর্ণিল আয়োজনে সুমধুর গান, দৃষ্টিনন্দন নাচ, ফ্যাশন শো এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবারের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য ও সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশন পরিবারের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনের পরিবেশনা বাড়তি মাত্রা যোগ করে। অনুষ্ঠান প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশ কর্নার, রিক্সা, ফুচকা, চা ও ঝালমুড়ির স্টল এবং পিঠাঘর ব্যাপকভাবে সমাদৃত হয়। সুসজ্জিত বাংলাদেশ কর্নারে ঐতিহ্যবাহী নিদর্শন, রপ্তানিযোগ্য পণ্য ও হস্তশিল্প প্রদর্শন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ, জুলাই আগস্ট অভ্যুত্থান, সংস্কৃতি ও অর্থনীতি বিষয়ক প্রকাশনা স্থান পায়। দর্শনার্থীরা এসব অনবদ্য পণ্য ঘুরে দেখেন। অন্যদিকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটি আলোকচিত্রী প্রদর্শনীও আয়োজন করা হয়, যা দেশের প্রাকৃতিক রূপ এবং ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরে। আমাদের এই আয়োজনে আজকে আমাদের আছে সিঙ্গারা, আমাদের আছে নকশি পিঠা, নারিকেল পুলি এবং ফুচকা। বিদেশিদের মাঝে এই খাবারগুলো সবসময় খুব সুন্দরভাবে সাড়া ফেলে। মনে হচ্ছে যে আমরা বাংলাদেশেই আছি। আমি আমার পরিবার সহ এখানে এসেছি এবং আমরা খুবই উপভোগ করছি। আমরা এই দেশের কালচারের সাথে বাংলাদেশি কালচারের একটা মেলবন্ধনের চেষ্টা করছি, যাতে তারাও আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, আমাদের কালচার সম্পর্কে একটু হলেও তারা ধারণা পায়। বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই ফেস্টিভ্যাল শুধু একটি বিনোদনমূলক আয়োজন নয়, এটি ছিল দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে এটি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্ববোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। বাংলাদেশ যে এর সাথে মালয়েশিয়ার যে মিউচুয়ালি বেনিফিশিয়াল এনগেজমেন্ট হতে পারে, সেটি কালচারাল ক্ষেত্রে হোক, আইসিটি ক্ষেত্রে হোক এবং কানেক্টিভিটি
এডুকেশন, ট্যুরিজম সব ক্ষেত্রে এটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কুয়ালালামপুরে মালয়েশিয়ার ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতু শাহরুদ্দিন বিন আবু শহতের গেস্ট অব অনার হিসেবে উপস্থিতিতে এক বর্ণিল আয়োজনে উদযাপিত হল বাংলাদেশ ফেস্টিভ্যাল 2025। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ এবং সাংবাদিক সহ বিপুল সংখ্যক অতিথি এই অনুষ্ঠানে যোগ দেন। হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান ও তার সহধর্মিণী পেন্ডোরা চৌধুরী আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। 2025-এর ফেস্টিভ্যাল উৎসবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন স্টলে স্থান পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প, পোশাক ও সুস্বাদু পিঠাপুলি সহ নানা ধরনের খাবার, যা প্রবাসীদের জন্য ছিল এক টুকরো বাংলাদেশ আর স্থানীয়দের জন্য ছিল নতুন কিছু জানার সুযোগ। কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্স থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। 4 ঋতুর দেশ কানাডার গ্রীষ্মকাল মানেই আলো আর উষ্ণতা। এই সময়টায় প্রবাসীরা যেন নিজেদের মতো করে উপভোগ করেন প্রকৃতি আর সংস্কৃতির মেলবন্ধন। কখনো পরিবার বন্ধুদের সঙ্গে এবং কখনো আবার কমিউনিটির আয়োজনে আনন্দ সময় কাটান তারা। কানাডা থেকে বিস্তারিত আবহানিব শুভ রিপোর্ট। হাড় হিম করা শীতের দেশ কানাডায় জুন থেকে আগস্ট মানেই প্রাণের ছোঁয়া। গাছে সবুজ পাতা, বাতাসে উষ্ণতা আর সূর্য ডোবে প্রায় রাত 9টায়। এই যেন আলোর এক দীর্ঘ উৎসব। 4 ঋতুর মধ্যে গ্রীষ্মই সবচেয়ে প্রিয় কানাডাবাসীর। পার্কে পার্কে বারবিকিউ পার্টি, বন্ধু, পরিবার, পরিজনের সঙ্গে আড্ডা, গল্প, খুনসুটি আর নানা আয়োজনে ছুটির দিনগুলোতে মেতে ওঠেন তারা। We really enjoy people coming and enjoying being together and meeting and making new friends. Everyone is sharing. It's been very great. বাংলাদেশি প্রবাসীরাও গ্রীষ্মকে রাঙান নিজেদের মতো করে। কমিউনিটির পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ফুটবল টুর্নামেন্টে মেতে ওঠেন প্রাণের উচ্ছ্বাসে। সামারে আমাদের স্কুল বন্ধু, আমরা প্রতিদিন পার্কে আসি, আমাদের পার্কে খেলতে ভালো লাগে। আমি সামারে খুব আনন্দ করি, অনেক সাইকেল চালাই পার্কে। পার্কে গিয়ে আমরা ফুটবল খেলতে অনেক মজা লাগে। শুধু বড়রা নয়, শিশুদের জন্য গ্রীষ্ম মানে আনন্দ। স্কুল বন্ধ থাকায় খেলা, গল্প আর ঘোরাঘুরিতে কেটে যায় দিন। কোনো দল ছুটে যান সৈকতে, কেউ বা যান নদী বা হ্রদে মাছ ধরতে। উষ্ণ প্রকৃতি আর সম্পর্কের মেলবন্ধনে কানাডার গ্রীষ্মকাল যেন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দ সময়। এই সময়টাতে তারা ফিরে পান দেশ, আত্মীয়তার সুখ স্মৃতি। কানাডার গ্রীষ্মকাল শুধু আবহাওয়ার নয়, এটি সম্পর্কের, মিলনের আর সংস্কৃতির উচ্ছ্বাসের সময়। প্রকৃতির বুক জুড়ে বয়ে যাওয়া উষ্ণ বাতাসের প্রবাসীরা খুঁজেন নিজ দেশের গন্ধ। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। ফিনল্যান্ডের অত্যাধুনিক শহর তাম্পেরে। উত্তর ইউরোপের মধ্যে এই শহরটি শুধু শিল্পনগরী নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং প্রযুক্তির অপূর্ব এক মিশ্রণে গড়ে ওঠা। 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে শহরটি প্রতিষ্ঠিত হয় 2 লেকের মাঝখানে। ফিনল্যান্ড থেকে বিস্তারিত মহিউদ্দিন মধুর রিপোর্টে। ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিমের এক প্রাণবন্ত ও আকর্ষণীয় শহরের নাম তাম্পেরে। 1779 সালে প্রতিষ্ঠিত এই শহরটি গড়ে উঠেছে 2 লেকের মাঝখানে, যেখানে বয়ে চলেছে তামারকস্কি নদী। এই নদী একসময় শহরের শিল্পোন্নতির প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। 19বিংশ শতাব্দীতে তাম্পেরেকে বলা হতো ফিনল্যান্ডের ম্যানচেস্টার। একের পর এক গড়ে ওঠে টেক্সটাইল মিল, কাগজ কারখানা এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বিখ্যাত নোকিয়া কোম্পানির জন্ম এই শহর ঘেঁষেই। ফিনল্যান্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক শহর হিসেবেও আখ্যায়িত করা হয় তাম্পেরেকে। ইন্টারন্যাশনালি বিভিন্ন ফিল্ম ফেয়ার, সাউনা ফেয়ার সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাম্পেরেতে বাংলাদেশি কমিউনিটি অনেক ডেভেলপড, অ্যারাউন্ড 1000 পিপল এখানে বাস করে। শুধু ইতিহাস, সংস্কৃতিই নয়, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এই শহরে লেগেছে আধুনিকতার ছাপ। স্মার্ট যোগাযোগ ব্যবস্থার জন্য বেশ সুনাম কুড়িয়েছে শহরটি। সম্প্রতি চালু হওয়া আধুনিক ট্রাম সার্ভিস শহরের পরিবেশ বান্ধব উন্নয়নের দৃষ্টান্ত। এখানে আপনার লিভিং স্ট্যান্ডার্ড তো
কম্পারেটিভলি অন্য সিটি থেকে অনেক বেটার। ইভেন ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস, আপনার জব অপরচুনিটিস, একটা স্টুডেন্টদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাম্পেরে বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনে চলে দারুণ সব গবেষণা। অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থীরা আসেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। তাম্পেরে শহরটি ফিনল্যান্ডের শিল্প ও সাংস্কৃতিক নগরী হিসেবে চিহ্নিত। পাশাপাশি এ শহরের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রযুক্তি নির্ভর শহর। এই শহরে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করেছে ফিনল্যান্ড, যার কারণে ফিনিশ নাগরিক সহ বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা এই শহরে বাস করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তাম্পেরে, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় তেহরানে মানুষের ঢল। পরমাণু কর্মসূচি চালালে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধে বিজয় দাবি করায় খামেনিকে মিথ্যাবাদী আখ্যা। গাজায় ত্রাণ প্রার্থীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার ইসরায়েলি সেনাদের। ক্ষুব্ধ নেতানিয়াহু। একদিনে নিহত ৮০। আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির ইঙ্গিত ট্রাম্পের। এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ সেনা নিহত, শিশুসহ আহত অন্তত ২৯। ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, দায় স্বীকার করেনি কেউ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।